আমরা আজকে আবার এসেছি ডক্টর আসিফ আকরামের সাথে। আসিফ আমাদের সবচেয়ে বড় সাকসেসফুল ফিজিক্স টিচার। অলরেডি 11-12-এ যেই অ্যাডভান্স এবং মেন্স এর জন্য পড়াচ্ছে একটা ব্যাচ। তো আমরা একটা স্পেশাল অকেশনে এই পডকাস্টটা করছি, সেটা হচ্ছে এই যে কি করে সিমুলেশনের সাহায্যে, বিভিন্ন রকম সিমুলেশন সফটওয়্যারের সাহায্যে বাচ্চাদের ফিজিক্সের ভিত আরো দৃঢ় করা যায়। এখন আমাদের একটা সামনে উদ্দেশ্য থাকতে হবে, সেই জন্য উদ্দেশ্যটাকে আমরা বেছে নিয়েছি যে যারা ফিজিক্স অলিম্পিয়াডে ছোটবেলা থেকে প্রিপারেশন নেয়, আমি ধরে নেবো যে তাদের ফিজিক্সের ছোটবেলা থেকে মানে মোটামুটি ক্লাস 7-8 থেকে যাদের ভিতটা একটু আরো শক্ত করার ইচ্ছা আছে, তো তাদেরকে আরো ভালো করে কি করে ফিজিক্স শেখানো যায় তার জন্য আজকে আসিফ আমাদেরকে দেখাবে যে বিভিন্ন রকম সিমুলেশন টুলের প্রয়োগে কিভাবে সেটা সম্ভব। এই ব্যাপারটা নতুন কিছু নয়, দুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ইলন মাস্কের স্কুল নিয়ে। ইলন মাস্কের স্কুলে দেখবেন সেখানে একটা সফটওয়্যার নাম ছিল, ওরা একটা সিনথেসিস বলে একটা সফটওয়্যার ইউজ করছে সায়েন্সের বিভিন্ন জিনিসকে সিমুলেট করে দেখাতে। কারণ অধিকাংশ সময় ল্যাবরেটরিতে কি হচ্ছে সেটা বাচ্চাদের দেখানো চোখের সামনে সম্ভব হয় না, অথচ বাচ্চাদের শুধুমাত্র একটা স্থির চিত্রের মাধ্যমে অর্থাৎ স্ট্যান্ড স্টিল পিকচারের মাধ্যমে সায়েন্সকে বুঝতে হয়, যেটা সাব অপটিমাল, খুব ভালো নয়। কারণ অনেক কিছু ইকুয়েশনই ফিজিক্সের সময়ের সাথে সাথে বদলায় বলে ঘটনাগুলো ঘটতে থাকে, তো তাতে বাচ্চাদের ফিজিক্স বুঝতে অনেক অসুবিধা হয়। তাসিফ, আপ টু ইউ, এবার তুমি ব্যাপারটা বোঝাও যে কি করে এটা। মোটামুটি তো আমেরিকাতে বহুদিন থেকে ফিজিক্স সিমুলেশনের সাহায্যে লোকেরা, ছেলেমেয়েরা একটু বেটার বোঝে। তো এবার বলো যে কিভাবে আমাদের বাংলার ছেলে মেয়েগুলো উপকৃত হতে পারবে। ধরো বিভিন্ন টাইপের যে ফিজিক্সের সিমুলেশন টুলগুলো পাওয়া যায়, ম্যাথামেটিকা বা অন্যরকম যেগুলো ম্যাথামেটিক্যাল টুলের মাধ্যমে, সেগুলো কিভাবে হবে একটু সবার সামনে যদি তুমি একটা লাইভ ডেমো সহ বোঝাই, খুব ভালো হবে। সো আমরা প্রথমে আমরা পেন্ডুলাম তার একটা আমরা শেয়ার করে দেখাবো যে কিভাবে একটা পেন্ডুলামকে আমরা বুঝতে পারি। সেটা খুব সহজ। আমি ফিজিক্স পুরো ডিটেলসে যাব না, কিন্তু জাস্ট আমি দেখানোর চেষ্টা করব যে ব্যাপারটা কিভাবে ভিজুয়ালাইজ করা যায়। তো এখানে আমরা দেখছি যে একটা লাল রঙের বল একটা দড়িতে বাঁধা আছে। এটা বেসিক্যালি একটা আচ্ছা, পেন্ডুলামের। না, বাই দ্য ওয়ে আসিফ, যারা তোমাকে চেনে না একটু পরিচিতি দিয়ে দেওয়া দরকার। তো ডক্টর আসিফ আকরাম, ও অ্যাকচুয়ালি প্রেসিডেন্সি কলেজে প্রাক্তনী, তারপর আইআইটি মুম্বাই থেকে মাস্টার্স এবং পিএইচডি করেছে ফিজিক্সে। এখন ও আমেরিকাতে থাকে, ক্যানস্টন স্টেট ইউনিভার্সিটিতে একজন এখন প্রসিদ্ধ বিজ্ঞানী। তো আমরা ফার্স্ট অফ অল ওকে, আমার থ্যাংক ইউ জানানো হয়নি যে ওর এই মূল্যবান সময় বাংলার ছেলে মেয়েদের জন্য দিচ্ছে। আসিফ, ধন্যবাদ। আমি ব্যাপারটা ভুলে গেছিলাম তোমাকে পরিচয়টা করিতে। যারা তোমাকে চেনে, তোমার ক্লাস এখন তো অনেকেই ফলো করে, আমি ভেবেছিলাম সবাই তোমায় চিনে গেছে, হয়তো অনেকেও চিনবে না, সেই জন্য পরিচয়টা দেওয়া জরুরি ছিল। এবার বল। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা লাল রঙের বল। তো বলটাকে একটা গোলাকার বল বেসিক্যালি। তো এটা একটা একটা দড়িতে ঝুলে আছে এবং এটা খুব একটা সিম্পলিফাইড পেন্ডুলাম মডেল। স্মল অসিলেশনের ক্ষেত্রে অসিলেশনটা স্মল হচ্ছে। তাতে বেসিক্যালি এটা লিনিয়ার একটা স্ট্রাকচার। বাট পয়েন্ট হলো যে পেন্ডুলামটা দেখতে কেমন হয়। যখন আমরা পেন্ডুলামের অঙ্ক কষে দেখাই, স্টুডেন্টরা বুঝতে পারে না যে পেন্ডুলাম ব্যাপারটা কি। অনেক কেউ কেউ জানে, কেউ কেউ জানে না, কেউ কেউ দেখেছে পেন্ডুলাম ঘড়ি, কেউ কেউ দেখেনি। তো এখানে একটা সিমুলেশনে দেখানোর একটা প্রচেষ্টা আমি করি। তো এখানে দেখা যাচ্ছে যে পেন্ডুলামটা ঘুরছে এবং এটাকে যদি আমি আস্তে বা জোরে করতে পারি গতিবেগটা, এখানে স্লোয়ার বলে একটা অপশন আছে। আমি যদি স্লোয়ারটাকে করি তখন দেখতে পাবো যে এটা আস্তে আস্তে ঘুরছে, তার মানে ভেলোসিটিটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এবার পেন্ডুলামের যেটা প্রপার্টি, পেন্ডুলাম যখন একদম এক প্রান্তে চলে যাচ্ছে, এখানে দেখবেন ওর ভেলোসিটি স্টপ হয়ে যায় এক মুহূর্তের জন্য। তারপরে যখন ও এই ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে, জিরো পজিশনে, তখন ওর ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয় এবং যখন আবার উপরের দিকে যায় আস্তে আস্তে ভেলোসিটিটা কমে। তো এখানে একটা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জিরও গল্প আছে। যখন ও একদম নিচে চলে আসছে, একদম জিরোর কাছে, তখন ওর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হয়, মানে ওর গতিশক্তিটা ম্যাক্সিমাম হয়, পোটেনশিয়াল এনার্জিটা তখন কমে যায়। কিন্তু যত উপরের দিকে যায় তত ওর বেগ আসিফ, কমতে থাকে। এই যে তুমি বললে যে স্পিডের ভ্যারিয়েশন, অবভিয়াসলি যে কোনো হারমোনিক মোশনের ভেলোসিটির যে কার্ভটা, অ্যাক্সেলারেশনের যে কার্ভটা বা ডিসপ্লেসমেন্টের যে কার্ভটা, এটা তো নিশ্চয়ই আমরা ডিসপ্লেতে দেখতে পারি, রাইট? এই সফটওয়্যারটা দিয়ে ওরা, না সেটা সম্ভব রাইট, না? এটা বানানো যায়, এটা বানানো যায়। এটা আমি এখানে না, বানাইনি, ওটা না, বাট এটা এটা তো, এটা এটা হ্যাঁ বানানো মানে যায়।
কারণ আমার তো মনে হয় যে এই সিম্পল হারমোনিক মোশন যদি কেউ বুঝতে চাই, প্রাইমারিলি দুটো জিনিস বাচ্চাদের কনসেপশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়। একটা হচ্ছে এই যে তোমার এখানে বলের অভিমুখ বা প্রকৃতিটা কি, মানে কিভাবে কোন কোন ফোর্স গুলো কাজ করছে। কারণ ফিজিক্সে মেকানিক বুঝতে গেলে কোথায় কি ফোর্স গুলো কার উপর কাজ করছে, কেন কাজ করছে, যেটা আমরা ডায়াগ্রাম দিয়ে একটা ভেক্টর ডায়াগ্রাম দিয়ে বুঝি, সেটাও তো বোধহয় এখানে দেখানো যায়, মানে অনার্সে করা যাবে। একদম একদম এটা দেখানো যায়। এবং আমরা আমি একটা সাইনুসয়েডাল ওয়েভ লেটস সি আমরা এটা দেখানোর চেষ্টা করি, এবং ওখানে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে এর সাথে কি সম্পর্ক। সো লেট আস ডু দ্যাট। সো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সাইনুসয়েডাল ওয়েভ। আমরা কি দেখা যাচ্ছে? এটা খুব ছোট হয়ে গেছে এখানে। তুমি যেটা ওই সাইন ওয়েভের কার্ভটা, যেটা ওয়েভটা আসছে বাঁদিকে দেখা যাচ্ছে। ওকে, আমি এটাকে স্টপ করে দিয়েছি। এবার কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না, রাইট? এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, আচ্ছা এখানে একটা হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলি। এই যে এই ভেলোসিটিটা এখানে যখন একদম মধ্যেখানে চলে আসে, এটা অনেকটা সাইনোসয়েডাল কার্ভের মতো, যে ভেলোসিটিটা তখন এখানে ম্যাক্সিমাম হয়। যত এটা উপরের দিকে যায়, দুই দিকে উপরের দিকে, তখন জিরোর দিকে চলে যায়। একইভাবে ভেলোসিটিটা এদিকেও জিরোর দিকে চলে যাবে। সো এই সাইনোসয়েডাল কার্ভ থেকেও বোঝা যায় যে ভেলোসিটিটা কিভাবে ডিসপ্লেসমেন্টের সাথে চেঞ্জ করছে। হ্যাঁ, মানে এখানে এই ভেলোসিটি অ্যাক্সিলারেশন, মানে যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন জিরো হচ্ছে, আবার যেখানে ভেলোসিটি মিনিমাম সেখানে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হচ্ছে, এই ব্যাপারগুলো লোকজন বোঝে না। মানে খুব সিম্পল প্রশ্ন করলেও উত্তর দিতে পারে না এই জন্য। মানে এই ইনভার্স রিলেশনশিপটা কোত্থেকে আসছে। হ্যাঁ, তো এইগুলো তো ঠিক আছে, এগুলো অবশ্যই করতে জানা দরকার। আরো একটা জিনিস, মানে আমি বরাবর এটা ভেবেছি যে লোকে ফিজিক্স অ্যাকচুয়ালি সবচেয়ে সিম্পল সাবজেক্ট, যদি লোকে তার ফান্ডামেন্টালটা বুঝতে পারে। আর না বুঝতে পারলে সেটা কঠিন হয়ে যায়, রাইট? আমি সেটা সব সাবজেক্টের জন্য করতে, এবং সেটা সত্যি, এবং সেটা ফিজিক্স এবং ম্যাথের জন্য একটু বেশি কঠিন হয়ে যায়, কারণ কি এটা লজিক্যালি স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে লোককে বুঝতে হয়। সেটা স্টেপ 1 না বুঝে লোক একটা মুখস্থ করে দেওয়ার চেষ্টা করে, যে সব সাবজেক্ট যেভাবে করে, তারপর গিয়ে ফিজিক্সে গিয়ে গাড্ডা খায়। এইখানে আমার ধারণা তুমি যে ভিজুয়ালাইজেশনটা দিচ্ছ বিভিন্ন ক্ষেত্রে, যেটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রেই হোক বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেই হোক, মেকানিক্যালে, আর ওরা যদি প্রতিটা মুহূর্তে এগুলো দেখতে পায় যে ফোর্সটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি কিভাবে চেঞ্জ হচ্ছে, ডিস্টেন্সটা কিভাবে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, ওরা যে ইকুয়েশন গুলো লেখে সেই ইকুয়েশন গুলোর অ্যাকচুয়াল নেচার কি, আমার তো মনে হয় সেক্ষেত্রে খুবই ভালো হবে। অ্যাটলিস্ট বিভিন্ন প্রশ্ন, সেটা নিটের প্রশ্নই হোক বা আইআইটি, এখানে এখানে আমি একটা 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 আরেকটা পয়েন্ট বলবো, যে রাইট, যে পয়েন্টটা আমি বলবো এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ফিজিক্সটাকে আমরা কিভাবে শেখাতে চাইছি। বিশেষ করে আমি যে ক্লাসগুলো করাবো অলিম্পিয়াডে, কারণ এটা একটু বলা দরকার যে আমরা সিমুলেশনের কথাটা বললাম, সিমুলেশনটার অবস্থানটা কোথায় এই পুরো টিচিং ব্যাপারটাতে। ন্যাচারাল সায়েন্সের যেটা মূল বক্তব্য, যেটার কারণে এটা সিম্পলি শুধু ফর্মুলা দিয়ে শেখা যায় না, তার একটা বড় কারণ সেটা হলো যে ন্যাচারাল সায়েন্সে অনেক স্কেলের লস গুলো আলাদা, এবং সেই লস গুলো অ্যাকচুয়ালি ইমার্জেন্ট ফেনোমেনা। এটা ইমার্জেন্ট ফেনোমেনা মানে এই ল গুলোকে খুব সহজে কিন্তু লোয়ার স্কেল থেকে ব্যাখ্যা করা যায় না। যেমন আমরা যদি থার্মোডাইনামিক লিমিটে যাই, থার্মোডাইনামিক্স এর যে লস গুলো, সেগুলো কিন্তু মাইক্রোস্কোপিক লস এর থেকে আলাদা। এই জন্য যেটা যেটা সায়েন্সের যেটা বেসিক গল্প, যে সায়েন্সে এই ল গুলোকে ডিসকভার করতে হয় এক্সপেরিমেন্টের মাধ্যমে। এগুলো এতটাই কঠিন বিভিন্ন স্কেলে বের করা, যেগুলোকে ডিসকভার করার জন্য এক্সপেরিমেন্ট করতে হয়। সেই জন্য এই ল গুলোকে বলা হয় এম্পিরিক্যাল ল। তো এম্পিরিক্যাল সায়েন্সের যেটা, যে কোনো সায়েন্স যেখানে ইমার্জেন্ট ফেনোমেনা থাকবে, সেখানে এম্পিরিক্যাল ল দিয়ে বুঝতে হবে। এম্পিরিক্যাল ল দিয়ে যখন আমরা বুঝবো একটা সিস্টেমকে, তখন সেই সিস্টেমকে সেই স্কেলের বিভিন্ন যে প্রপার্টি আছে সেই স্কেলের, সেই প্রপার্টি দিয়ে তাকে ব্যাখ্যা করতে হবে। ফলে আমি যখন পেন্ডুলাম বলছি, তখন পেন্ডুলামের মধ্যে অ্যাটম গুলো কিভাবে চলছে সেইটা দিয়ে ব্যাখ্যা করা যাবে না পেন্ডুলাম। তখন পেন্ডুলামকে আমরাকে একটা ক্লাসিক্যাল বলের মতো কনসিডার করে ওর সেন্টার অফ মাস আমাকে ইমাজিন করতে হবে, এবং তারপরে আমরা দেখব যে ওর যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটা সবসময় ফোর্সের ফোর্স যেটা, সেটা ডিসপ্লেসমেন্টের ব্যস্তানুপাতিক। তার মানে
ও যত দূরে যাবে তত ফোর্সটা উল্টো দিকে বাড়তে থাকবে, রাইট? এটা এই ডিসপ্লেসমেন্ট, এই ফোর্সটা থেকেই, যেটা এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স ধরনের ফোর্স, সেই ফোর্সটা থেকেই কিন্তু এই সিম্পল হারমোনিক মোশনের সূত্রপাত। বেসিক্যালি এটা রেস্টোরিং ফোর্স। তার মানে কি হচ্ছে, যখন আমরা যদি ওই এতে ফিরে যাই, আমি একটু যদি এক্সপ্লেন করতে চাই, আমরা যদি পেন্ডুলামের ওইটাতে ফিরে যাই, দেখা যাচ্ছে? হুম 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 তো এইটা যখন একদম উপরে আসছে, উপরে যাচ্ছে, এটা যখন একদম উপরে যাচ্ছে, তখন ওকে কিন্তু নিচের দিকে টানার যে রেস্টোরিং ফোর্স সেটা বাড়তে থাকছে যত উপরে যাচ্ছে। এই এক্স্যাক্টলি ওই পয়েন্টটা, যে অ্যাক্সিলারেশনটা বাড়ছে কিনা। তো হ্যাঁ, ফোর্স না ফোর্স এটাই যেহেতু ভাবতেছি অ্যাক্সিলারেশন বোঝা সমানুপাতিক। যে 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 যত মানে মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট বেশি হচ্ছে, ওকে সেন্টারের দিকে তত বেশি আরো ফোর্সের দিকে টেনে নিচ্ছে, তবে একটা জায়গায় গিয়ে পুরো উল্টো দিকে মোশনে চলে যাচ্ছে। একদম একদম। তো এখানে যেটা ঘটনা ঘটছে, এখানে একটা, এখানে ইম্পর্টেন্ট যেটা, এটাকে বোঝার জন্য, যে রেস্টোরিং ফোর্সটা ওকে নিয়ে সেন্ট্রালে তো নিয়ে আসলো ওর ইকুইলিব্রিয়াম পজিশনে, কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে যখন ও এসেছে তখন তো স্থির নেই, তার একটা বেগ আছে। সেই বেগটা কি করবে, সেই বেগটা ওর মধ্যে ওর কিন্তু উল্টো দিকে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করবে, এবং এই ডিসপ্লেসমেন্টের জন্য ও যখন দূরে চলে যাবে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, তখন আবার উল্টো দিকের, বিপরীত দিকের আবার হুম, একটা না, এবার রেস্টোরিং ফোর্স তৈরি হবে। এইটাও এই একটা রেস্টোরিং ব্যাপার। ফোর্সটা, একদম এই রেস্টোরিং ফোর্সটা যদি ঘটতে না থাকে, যদি ফ্রিকশন না থাকে সিস্টেমে, তাহলে রেস্টিং ফোর্স তো সবসময় ইকুয়াল থাকবে। ইকুয়াল থাকবে বলে চিরকাল এইভাবে সিম্পল হারমোনিক মোশনটা চলতে থাকবে, এইরকম নিউটনের ফার্স্ট ল এর মতো এইভাবে চলতে থাকবে। যদি আমরা কোন রকম ফ্রিকশনাল ফোর্স দিতে দিতে পারি, তখন আস্তে 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 স্টপ হয়ে যাবে। তো আমরা ঘড়িতে যেটা হয়, ঘড়ি যে যে ঘড়িগুলো এইরকম পেন্ডুলাম ঘড়ি, সেখানে কিন্তু রেস্টোরিং ফোর্সটাকে জিয়ে রাখা হয় আম, আমাদের পাওয়ার দেওয়ার মাধ্যমে, ফলে ওটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে, লম্বা সময় ধরে চলতে থাকে। এবং আম, ফলে এটা এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমরা আমরা এখানে যে সিম্পলিফাইড মডেল করছি, রেস্টোরিং ফোর্সটা ওকে যখন নিয়ে আসছে ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে কিন্তু থেকে যাবে। আমি যদি ইকুইলিব্রিয়ামে শুরু করতাম, ও কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে যেত। আমরা যে একটা দিকে ওকে ঠেলেছি, তার জন্য একটা রেস্টোরিং ফোর্স ক্রিয়েট হয়েছে বলে ও কিন্তু একটা মোশন, সিম্পল হারমোনিক মোশনটা শুরু হয়েছে। হ্যাঁ, এবং না এখানে এখানে যদি আসছে যে জিনিসটা অ্যাকচুয়ালি আমার মনে হয় অধিকাংশ ছাত্র ল্যাক করে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে যে এক্সট্রিম পয়েন্টে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফোর্সের নেচারটাকে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট মানে সেখানে ফোর্সটা ব্যালেন্স, রাইট? তো আমাদের এক্সট্রিম এন্ডে মানে বেসিক্যালি সেখানে একটা ডায়নামিক ফোর্স দিক থেকে টুয়ার্ড দ্য সেন্টার আছে। এই যে ব্যাপারগুলো ডায়নামিক্যালি হচ্ছে, এইগুলোকে তোমার কিভাবে মনে হয় যে বাচ্চারা আরো কিভাবে ভালো বুঝতে পারবে? কারণ আমি জানি যে ম্যাক্সিমাম লোকজন আর কি মানে এই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টাইম পিরিয়ড ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এল বাই জি, এই যেসব ফর্মুলা শিখেছে, আমি তো দ্যাট ইজ 99% অফ বেঙ্গল স্টুডেন্ট যারা একটু এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা হয়তো একটু কঠিন প্রবলেম সলভ করে। আজকাল এমসিকিউ এর যুগে এতটাও ডেপথে ঢুকতে হয় না, শুধুমাত্র কয়েকটা স্ট্যান্ডার্ড ফর্মুলা করে হয়ে যাচ্ছে। সো দ্যাটস এ লিটল বিট অফ মানে স্পেলিং ডুম ফর দ্য ফিউচার, কারণ এর বেসিক গুলো যদি না বুঝে পরবর্তীকালে অনেক কিছুই বুঝতে পারবে না। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, যে ফিজিক্সে তুমি একটা যেটা বললে যেমন এম্পেরিক্যাল জিনিস, আর একটা জিনিস বুঝতে হবে লোকজনকে, যে লটা সব জায়গায় খাটবে, মানে এখানে যেমন এটা বলের ক্ষেত্রেও খাটছে। কার্বন ডাইঅক্সাইড মলিকুলের আমি যদি সিওর ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বার করতে চাই, রাইট, সেখানেও কিন্তু একই আমরা ফর্মুলাটা কাজে লাগাতে পারবো। তো এই যে ইউনিভার্সালিজমটা বুঝতে পারবে না, তো এটা নিয়ে একটু তুমি বলো যে এখান থেকে বাচ্চারা কিভাবে জিনিসগুলোকে প্লে করতে পারবে, কারণ শুধু সিমুলেশন থেকে আমরা এখানে একটা চাইবো যে দারুণ, এখানে একটা দারুণ জিনিস আমি বলি, সেটা হলো যে সিম্পল হারমোনিক মোশন শুধু পেন্ডুলামে না, মানে অনেক অনেক সিস্টেমে দেখা যায়, কোয়ান্টাম থেকে ক্লাসিক্যাল থেকে অনেক অনেক সিস্টেম। রাইট রাইট, এটা বিশেষ করে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, রাইট। এটা এটা অনেক ডিপ জিনিস। মানে আমি যদি অ্যাকচুয়াল লটা বোঝাতে চাই, অবভিয়াসলি আন্ডার গ্রাজুয়েট লেভেলের অ্যাটলিস্ট আমাকে সাহায্য নিতে হবে। বাট খুব সহজ ভাষাতে ব্যাপারটা এরকম, যখনই কোনো সিস্টেম, হ্যাঁ, ক্লাসিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যদি আমি কোনো সিস্টেম ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি যদি অল্প সরাই, বিচ্যুতিটা যদি কম রাখি, খুব বেশি যদি আমি তাকে ডিস্টার্ব না করি, তাহলে ও কিন্তু ইকুইলিব্রিয়ামে খুব দ্রুত ফিরে আসতে চাইবে। এবং ইকুইলিব্রিয়ামে যে ফিরে আসবে, সেটা সবসময় ওকে ড্রাইভ করবে একটা রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স কেন ড্রাইভ করবে? কারণ সিস্টেমটা সবসময় ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। এই নেচারটা কি, এই নেচারটা কোথা থেকে আসছে? এই নেচারটা আসছে যে সিস্টেমের এনার্জেটিক সবসময় তাকে মিনিমাম এনার্জি পজিশনে নিয়ে যেতে চাইছে, যেটা হলো ইকুইলিব্রিয়াম পজিশন। এবং এই মিনিমাম এনার্জি পজিশনে যদি সে যেতে চায়, তাকে অবভিয়াসলি
সেই তার একটা ডেরিভেটিভ কাজ করবে, যে ডেরিভেটিভটা হলো ফোর্স, সেই এনার্জি ডেরিভেটিভটা হলো ফোর্স, যে ফোর্সটা ওকে ইকুইলিব্রিয়ামে নিয়ে যাবে। কিন্তু ইকুইলিব্রিয়ামে নিয়ে গিয়ে ওকে যদি আমি আটকাতে না পারি, যদি ওখানে খপ করে ওকে ধরার কোনো অপশন না থাকে, তখন সিস্টেমটা কি করবে, ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে ওর যে রেসিডুয়াল গতিবেগটা থাকবে সেটা আবার ওকে ইকুইলিব্রিয়াম থেকে সরিয়ে দেবে। এই সরিয়ে দেওয়ার জন্য ও একটা পারপেচুয়াল সিম্পল হারমোনিক মোশনে চলে যাবে। এবং এরকম অনেক সিস্টেম আছে, আমরা লিকুইড সিস্টেমের ক্ষেত্রে এরকম সিম্পল হারমোনিক মোশন দেখতে পাই, সলিড সিস্টেমে, কোয়ান্টাম সিস্টেমে, আপনি যেমন বললেন মলিকুলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সমস্ত জায়গাতে হ্যাঁ, সিম্পল মানে হারমোনিক মোশন সমস্ত দেখতে পাই। ব্যাপারগুলোকে বুঝতে হবে যে একটা পুকুরের ঢিল ফেলা থেকে যে ওয়েভ উঠছে সেটারও নেচারটা অফকোর্স নট ডিরেক্টলি সো মাচ, বাট ওই যে বেসিক ব্যাপারটা বুঝতে হবে যে একটা মানে পুকুরটা ইকুইলিব্রিয়ামে ছিল, এখানে করে ডিস্টার্ব করে ডিস্টর্শন করলাম, সেই ডিস্টর্শনটা আবার ব্যাক করার চেষ্টা করছে, বিকজ দ্যাট ইজ অলসো ফান্ডামেন্টাল অফ অল দ্য ওয়েভ। পরবর্তীকালে ওরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে বুঝতে যাবে, তাদের বুঝতে হবে যে কি করে ইলেকট্রিক ফিল্ডটা যে ভাইব্রেট করছে, তারও বেসিক জিনিসটা হচ্ছে যে বেসিক্যালি যে একটা ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন টু দ্য মলিকুলস। এইগুলোর যদি মানে এবার ফিজিক্সে এটা একটা সবচেয়ে মজার এবং সৌভাগ্যের বা দুর্ভাগ্যের ব্যাপার একসাথে, একই ব্যাপার, যে বাচ্চাদের যখন এই কনসেপ্ট গুলো অ্যাকচুয়ালি খুব উইক হয়ে যায় এই বেসিক মেকানিক্সে, তারপরে তার উপর তুমি আর কোনো অ্যাডভান্স ফিজিক্স বিল্ডই করতে পারবে না বোঝার ব্যাপারটা। এই জন্য এখানে একটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যেভাবে আমি এবং ফিজিক্সের ভালো টিচাররা যেভাবে ফিজিক্সটাকে অ্যাপ্রোচ করে, পৃথিবীর যত বড় বড় টিচার আছে তারা হলো যে প্রত্যেকটা ফিজিক্সের যে ব্রাঞ্চ আছে সেটা শেখানোর একটু পদ্ধতিটা আলাদা। মানে আমি যখন মেকানিক্স শেখাবো, তাকে মেকানিক্স যেভাবে শেখাবো, তাকে যখন আমি জিওমেট্রিক অপটিক্স শেখাবো একটু আলাদাভাবে আমাকে শেখাতে হবে, কারণ ওদের 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 ফ্রেমওয়ার্কটা একটু আলাদা। ওদের ফান্ডামেন্টাল আন্ডারলাইং রিয়ালিটিটা একই, কিন্তু সেইটা বুঝতে গেলে আগে ওদেরকে ওই ফ্রেমওয়ার্কের মধ্যে ওদেরকে বোঝাতে হবে জিনিসটা কি, বেসিক জিনিসটা কি, তারপরে আমি ওদেরকে ইউনিফাই। আচ্ছা, তোমার কাছে কি আর কোনো সিমুলেশন আছে যেটা তুমি দেখাতে চাইছো বা দেখাবে যে ওরা কিভাবে এটা নিয়ে খেলা করতে পারে? কারণ আমি এটাও চাই যে বাচ্চারা এই সিমুলেশন গুলোকে নিয়ে খেলা করে বিভিন্ন রকমের সিস্টেম বানানো শিখুক সিমুলেশনের মাধ্যমে। তো এখানে একটা আমি পিং পং বলের সিমুলেশন দেখাবো। এই পিং পং বলের সিমুলেশনে বেসিক্যালি উপর থেকে আমি যদি বলটা ফেলে দিই, তো বলটা কিন্তু লাফাতে 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 আস্তে 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 স্টপ হয়ে যাবে। তো এখানে দেখা যাক, আমি একদম একটা প্লেন মেঝের উপরে একটা বলকে যদি আমি ফেলি কি হবে সেটা আমরা দেখি। দেখছি বলটা পড়ে উঠে বারবার ধাক্কা খেতে 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 আস্তে আস্তে ওর উচ্চতাটা কমতে 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 স্টপ হয়ে গেল। তো এখানে বেসিক্যালি ওর একটা ইলাস্টিক কোফিসিয়েন্ট আছে যার জন্য ওর হাইটটা আস্তে আস্তে কমতে থাকছে এবং কমতে 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 একটা সময় স্টপ হয়ে যাচ্ছে। তো এখানে বেসিক্যালি কি হচ্ছে, এনার্জি কি হচ্ছে, পুরো এনার্জিটা কিন্তু ও যদি পেয়ে যেত তাহলে পুরো একই হাইটে সব সময় থাকতো। আমি যদি এখানে এই নর্মাল COR বলে একটা কোফিসিয়েন্ট আছে, এটা যদি পুরো 1 করে দিই তাহলে ও কিন্তু কোনোদিন স্টপ হবে না। আমি যদি বলটাকে টস করি, তার মানে এটা সারা জীবন ধরে এনার্জিটা পেয়ে যাবে, তো ক্রমাগত একই উচ্চতায় উঠতে থাকবে, কখনো সে স্টপ করবে না, রাইট? কিন্তু আমি যখনই একটা ইলাস্টিক কোফিসিয়েন্টটাকে 1-এর থেকে একটু কম করে দিলাম, তখনই কিন্তু ওর হাইটটা আস্তে আস্তে কমতে কমতে একটা সময় গিয়ে স্টপ হয়ে যাবে। তো এখানে গল্পটা হলো যে এই যে এক্সট্রা এনার্জি যেটা লস হয়ে যাচ্ছে ইলাস্টিক কোফিসিয়েন্টের মাধ্যমে, যেটা আমরা ধরার চেষ্টা করছি, সেটা কি হচ্ছে, যখন ধাক্কা লাগছে এই মাটিতে, তখন ধাক্কা লেগে সেটা শব্দ এবং তাপে পরিণত হচ্ছে। অর্থাৎ এটা থেকে তুমি ওদেরকে ইনএলাস্টিক কলিশনটা শেখাতে পারবে, ইনএলাস্টিক কলিশনে এনার্জি লস হচ্ছে। তো টু দ্যাট পয়েন্ট তুমি এখানে থাকে, ওরা যদি ইনএলাস্টিক কোফিসিয়েন্টটাকে চেঞ্জ করে এই সিমুলেশনে, তুমি কি দেখাতে পারবে ওটা আরো ফাস্ট ডিক্রিজ করছে এখনই ওদেরকে? একদমই একদমই একদমই। আমি যখন এটাকে আরো কমিয়ে দিচ্ছি, ইলাস্টিসিটিটাকে মানে 0.6 করে দিলাম, তখন ও আরো তাড়াতাড়ি স্টপ করে যাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা কি হলো যে তুমি বললে যে আমার ফ্লোরটা যত বেশি অমসৃণ হলো, মানে যত বেশি আমি রাফ ফ্লোর ক্রিয়েট করছি তত বেশি বলটা ট্র্যাপড হচ্ছে আর এনার্জি নষ্ট হচ্ছে, বাউন্স করছে না, ইনএলাস্টিক কলিশন হচ্ছে, তো তোমার এনার্জি জন্য করছে। এবার আমি চাইছি যে বাচ্চারা এগুলো খেলুক, খেলতে খেলতে ওদের যদি এক্সপিরিয়েন্সটা হয় যে কিভাবে কাপটা চেঞ্জ হচ্ছে এই হচ্ছে, আই থিঙ্ক দে উইল বি এবল টু ডু লট মোর বেটার থিং ইন এ ওয়ে। আচ্ছা, আমি এটার জন্য আমি যেটা করতে পারি, আমি ওদেরকে এই চয়েসটা দিতে পারি যে আমি বললাম যে মন্টু তুমি বলো তুমি কি চাও, তোমার কোফিসিয়েন্টটাকে তুমি কি কম করতে চাও, তাহলে আমরা দেখি কি হয়।
হ্যাঁ স্যার এটা 0.5 করে দেখান তো কি হয়, তো আমরা এখানে 0.5 হ্যাঁ, করে এটা ওরা না, আমি বলবো ওরা নিজেরাই করে করে তোমাকে বলুক আর কি। এন্ড অফ দ্য ডে হ্যাঁ সেটাও 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 বলতে হবে যে ওরা কি অবজার্ভ করছে, কারণ তুমি যে প্রথমে যেটা বললে যে অ্যাকচুয়ালি তো সায়েন্স মানে এম্পিরিক্যাল, মানে ওদের এক্সপেরিমেন্ট কিছু করতে হবে। এবার এক্সপেরিমেন্ট করে যেটা মেইন সমস্যা হয় যে তার যে মেজারমেন্ট ইকুইপমেন্ট এগুলো বাচ্চাদের পক্ষে করার সময় নেই, অত ল্যাবরেটরি করতেও পারবে না ওরা এই মুহূর্তে, ঠিক আছে। তো ন্যাচারালি সিমুলেশনটাকে আমরা ধরতে হবে একটা ভার্চুয়াল ল্যাবরেটরি, যেখানে ওরা অ্যাটলিস্ট এটা করে করে ওরা বুঝবে যে নেচারটা কিভাবে রিয়াক্ট করছে, মানে দুধের সাথে গোলে মেটানো আর কি অনেকটা, যে যেহেতু এক্সপেরিমেন্ট করে শিখলে সবচেয়ে সলিড শিখতো, তার বদলে সিমুলেশন করে শিখছে। সেটা অ্যাকচুয়ালি ইলন মাস্কের মতো বিজ্ঞানীরা দেখা যাচ্ছে ও তার অ্যাস্ট্রা স্কুলটাতে ওই একই ফর্মুলা ফলো করছে বাচ্চাদের ফিজিক্স শেখানোর জন্য এবং সায়েন্স শেখানোর জন্য, যতটা পারা যায় সিমুলেশন করে। আর এবার টু দ্যাট পয়েন্ট একটা জিনিস আছে, তোমায় জিজ্ঞাসা করি যে আগের বার লোকজন আমাকে বললো যে যেই অ্যাডভান্স ফিজিক্স অ্যাডভান্স, আমি জানি না তুই প্রশ্নটা দেখেছি কিনা, ওরা নাকি ওদের কাছে কঠিন লেগেছে। আমার কিন্তু মনে হয়েছিল যে প্রশ্ন যথেষ্ট সহজ ছিল, লোকজন জাস্ট ফিজিক্সের বেসিকটা নিয়ে ঠিকঠাক নাড়াঘাটা করেনি বলে সমস্যায় পড়েছিল। তোমার কি মনে হয়? একদমই, মানে বেসিক্যালি যেটা প্রবলেম হলো যে লোকজন যেভাবে ফিজিক্স করে সেটা হলো কিছু আহ, একটা টপিক সাবজেক্টের চ্যাপ্টারটা পড়ে কিছু ফর্মুলা মুখস্থ করে, 4-5টা ফর্মুলা, এবং আলটিমেটলি ফর্মুলা মুখস্থ করে এটা খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা দেখছি যে ফিজিক্সে আমি যদি সিস্টেমটাকে বুঝতে পারি আমাকে ফর্মুলা মুখস্থ করার খুব বেশি প্রয়োজন নেই। একদমই নয়, আমি তো তো বরাবর ফিজিক্স বলেছি ছেলে মেয়েদেরকে ফর্মুলা ডিরাইভ করতে হবে অন ফ্লাই, বিকজ ইটস অল এম্পিরিক্যাল। এটা এটার সাথে প্রফেশনাল, এটা বাড়ছে কমছে, এখানে একটা কোএফিসিয়েন্ট আছে, হয়ে গেল। এইটুকু যদি লোকে বুঝতে পারে, তার ফিজিক্সে কোনো ফর্মুলা মুখস্থ করতে হয় না, এই জিনিসটা রাইট খুব রাইট রাইট। তো এখানে এখানে এই জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে আমাকে সিস্টেমটা বুঝতে হবে। আমি একটা প্রশ্নর ইউটিউবে ভিডিও আছে, আমি একটা প্রশ্ন করিয়েছিলাম, যেই অ্যাডভান্সে রোটেশনাল মেকানিক্সে এখন অব্দি যে সবচেয়ে কঠিন প্রশ্নটা এসছে সেটা আমাদের জীবন জীবিকার ইউটিউব চ্যানেলে আছে, আমি করিয়েছি ওখানে। বাইরে সবাইকে বলে রাখি, এখানে এই ইউটিউবে জীবন জীবিকা ইউটিউব চ্যানেল দিয়ে খুঁজলেই আমরা দেখতে পাবে, আমরা যে 50-60 রকমের ক্লাস দিচ্ছি, সব রকম ক্লাস দেখতে পাবে ওখানে। ডক্টর আসিফ আকরামের নাম দিলে তোমরা ওর ক্লাসগুলোকে সব আমরা ইউটিউব ভিডিওতে অ্যাভেলেবল করেছি, তোমরা দেখতে পাবে। বলো। হ্যাঁ, হ্যাঁ, তো ওখানে একটা রোটেশনাল মেকানিক্স এর উপরে খুব ডিটেল ক্লাস আছে, এবং ওখানে প্রত্যেকটা আমরা কিভাবে প্রশ্নটা অ্যাপ্রোচ করছি, প্রথমে কিভাবে ভাবছি, কমপ্লিকেটেড সিস্টেমটাকে ভাঙছি কি করে, ওটা খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আই থিঙ্ক ওই ভিডিওটা দেখলে অনেক স্টুডেন্ট উপকৃত হবে যে এই ধরনের প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করতে হয়। যেটা দেখা যাচ্ছে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি খুব সহজ, আলটিমেটলি খুব সহজ, কিন্তু প্রশ্নটা দেখতে এতটাই কঠিন প্রথম হ্যাঁ, মানে দৃষ্টি। এইটাই, মানে ওই যেটাকে বলে কাট দ্য ক্লাটার আর কি, মানে ইচ্ছা করে কমপ্লেক্স করে দেওয়া হয়েছে। কিন্তু যারা অ্যাকচুয়ালি বেসিকটা ভালো, তারা বুঝতে পারবে যে এর মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু অপ্রাসঙ্গিক জিনিসপত্র আছে। আসল ব্যাপারটা হচ্ছে শুধু এইটাই ভাবতে হবে, যেটা রাইট, অ্যাকচুয়ালি হয়, মানে প্রশ্নকর্তা ইচ্ছা করে আর কি তাকে কনফিউজ করতে চাইছে। কারণ যারা ফর্মুলা, মানে যারা যেমন মুখস্থ, যেমন এর ক্ষেত্রে ওই যে লেন্সের যে ইমেজটা তৈরি হয়, আমি যদি অবজেক্টটার মোশন তৈরি করি তাহলে ইমেজটার একটা মোশন দেখা যাবে, এবং মোশনটার অদ্ভুত একটা কিছু প্রপার্টি আছে, রাইট? এটা সিমুলেশনে দেখানো যায় অ্যাকচুয়ালি, যে আমি যদি অবজেক্টের পজিশন চেঞ্জ, মানে অবজেক্টকে একটা ভেলোসিটি দিই, তাহলে ইমেজের ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ করবে টাইমের সাথে, দুর্দান্ত একটা সিমুলেশন বানানো যায়। আমি বানিয়েছিলাম গতবার। সো ওইখানে দেখা যাবে যে স্পিডটা অনেক বেড়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ আবার কমে যাচ্ছে, ও কখন কমছে কেন কমছে প্রত্যেকটা একটা সুন্দর এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার অবজেক্ট ডিস্টেন্সের সাথে ইমেজ ডিস্টেন্সের যে সম্পর্কটা, রাইট? এবার তুমি আলটিমেটলি লোকে তো বুঝতে হবে যে ভেলোসিটি মানে ওটা হচ্ছে ডিএক্স বাই ডিটি, ওটার সময়ের সাথে পরিবর্তন, এটাও সময়ের সাথে পরিবর্তন। যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে লিনিয়ার পাবে, যদি নন লিনিয়ার রিলেশনশিপ থাকে নন লিনিয়ার রিলেশনশিপ পাবে। এটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, এবং যেটা ওখানে তোমার 1/u আর 1/v ভিতে আছে আর কি, তো ন্যাচারালি রাইট, ওখানে মানে প্লেন মিররের ক্ষেত্রে লিনিয়ার হবে, আর আর ওর ক্ষেত্রে কনভেক্স মিররের ক্ষেত্রে বা ওটা ওটা মিররের ক্ষেত্রে সেটা রাইট। নন। তো এইবার এই যে সিম্পল জিনিসগুলো, এগুলো অ্যাকচুয়ালি মানে আমরা যেটা বলি, অ্যাকচুয়ালি আমরা না, অ্যারিস্টটল বহুদিন আগে বলে গেছে, কোনো কমপ্লেক্স প্রবলেম হচ্ছে দুটো বা তিনটে সিম্পল প্রবলেমের সমষ্টি। তো বেসিক্যালি যেই অ্যাডভান্সে যোকে যতই বলুক না কেন কঠিন প্রবলেম হয়, অ্যাকচুয়ালি কিন্তু ম্যাথ বা ফিজিক্স কোথাও বা কেমিস্ট্রি কোথাও কঠিন প্রবলেম আসে না। সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা সেই কঠিন প্রবলেমটা হচ্ছে দুটো বা তিনটে সহজ প্রবলেমের সমষ্টি, এবং তোমাকে এই তিনটে, ওটা যে তিনটে সহজ প্রবলেমের সমষ্টি, সেই তিনটে প্রবলেমকে ওর মধ্যে থেকে আইডেন্টিফাই করতে হবে, দেন অ্যাকচুয়ালি ইউ আর ভেরি ইজি টু ডু।
তো সেইটা এখানে আরেকটা আরেকটা ব্যাপার অ্যাড করি ফিজিক্সের প্রবলেমের ক্ষেত্রে, যে অনেক সময় কি হয় যে মেকানিক্স, জিওমেট্রিক অপটিক্স আর হিট, তিনটা জিনিসকে একসাথে দিয়ে একটা কোশ্চেন করা হয়। ওইটাই তো আমি বলছি যে বেসিক্যালি একটা রিয়েল সিচুয়েশনে তাতে হিটও থাকছে, এটার সাথে এটা থাকছে, ওই যে তিনটে ওখানে ফান্ডামেন্টাল জিনিস আছে, ওইটাকে আইডেন্টিফাই করলে ওটা কম হয়ে গেল প্রবলেম। Right. এবং ওখানে ওখানে ওই জিনিসটা ধরতে শিখতে হবে যে কোন রিজিয়নে কোনটা ডমিনেন্ট। আমি যেখানে জিওমেট্রিক অপটিক্সটা গুরুত্বপূর্ণ সেই পার্টটা বুঝতে শিখতে হবে, যে এখানে জিওমেট্রিক অপটিক্সটা গুরুত্বপূর্ণ। কিছু জায়গা থাকবে যেখানে জিওমেট্রিক অপটিক্সটা গুরুত্বপূর্ণ না। আরো আরো একটা ব্যাপার আছে, এই যে তোমার সমস্ত ফিজিক্সের ক্লাস ভিডিও গুলো তো অ্যাভেলেবল, ধরো এর সাথে সাথে ডক্টর ভার্মা, প্রফেসর ভার্মা, যিনি ওই এসসি ভার্মার ফিজিক্স, উনি কিন্তু এখন রীতিমতো উনারও প্রচুর ফিজিক্সের ভিডিও, মানে এই যে এই প্রশ্নগুলো উনি মেড ইট অ্যাভেলেবল। এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা খুব বড় সুবিধা। আমি সবাইকে বলি তোমরা দেখো, দেখে শেখো, দেখে আরো শেখো, শিখে করো। উনিও খুব সুন্দরভাবে দেখেছেন, ওর ভিডিও গুলো অ্যাভেলেবল। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে এত কিছু আমাদের সময় তো এত কিছু ছিল না, আমাদের মানে বই পড়ে নিজেদের ইমাজিনেশন বাড়িয়ে করতে হতো। এত কিছু দেওয়ার পরও কেন লোকজনের ফিজিক্স কঠিন লাগছে বলে তোমার মনে হয়? না, এটার কারণ হলো যে ওই যে আমাকে দিনের পর দিন ইনটিউশন বিল্ড আপ করতে হবে। ফিজিক্সটা এরকম না যে আমি জাস্ট কেউ আমাকে বলে দিল না, কানে গেছে। এইটাই আমি সেটাই ভাবছিলাম যে সত্যি এখানে এত সবারই ভিডিও অ্যাভেলেবল ফ্রিতে, তারপরে লোকে পাচ্ছে না। আমার মনে হয় একটা বড় কারণ হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে যে তুমি বললে ইনটিউশন এবং ভিজুয়ালাইজেশনটাকে ডেভেলপ করা, যে ধরো পেন্ডুলামের বলটা নড়ছে, এখানে ওই মানে মনুষ্যকে দেখার যে ওই লাইন দিয়ে এদিক থেকে একটা ফোর্স আসছে, হ্যাঁ, ওদিক থেকে টেনশনটা আসছে, এদিক থেকে ওই গ্র্যাভিটিটার দিকে পুল করছে, তাহলে গ্র্যাভিটিটা এভাবে ব্রেক। এই যে ব্যাপারগুলো, এগুলো যতক্ষণ না পর্যন্ত ওদের ঠিক একদম কি বলবো, একদম মাইন্ডে ভিজুয়ালাইজেশন হিসেবে না আসছে ফিজিক্সের, এবং পেন্ডুলামের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা অ্যাঙ্গুলার, ফলে অ্যাঙ্গুলার ডাইরেকশনে কিন্তু রেস্টোরিং ফোর্সটা আছে। হ্যাঁ সেটা তো ঠিক আছে, বা থিটা ইনটু ওরা মানে লেংথ করে দিলে ওরা লিনিয়ার ডিস্টেন্সটা পেয়ে যাবে, কিন্তু ছোট যদি থিটা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে টেকনিক গুলোর থেকেও, মানে যেমন ম্যাথামেটিক্স এর ব্যাপারটাকে শুধু লজিক আর টেকনিকে চলে যায়, ভিজুয়ালাইজেশনের দরকার হয় না। যদিও আমি সেটা খুব বিরোধী, মানে ইনফ্যাক্ট ম্যাথামেটিক্স এর রসটা থেকে বঞ্চিত। আমি আজ কালকে আমি অ্যাকচুয়ালি রিয়েল লাইন নিয়ে ওদের ওই মানে গ্রেটার দ্যান লেস দ্যান এই করে আমি একটা ওদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলাম, আদারওয়াইজ দে উইল নট আন্ডারস্ট্যান্ড। কিন্তু তাও ম্যাথামেটিক্স উইদাউট রিয়ালিটি বোঝা সম্ভব শুধু অ্যাজ এ টেকনিক এবং কিছু ফর্মুলেশন। কিন্তু ফিজিক্সে যদি ভিজুয়ালাইজেশন না করে, ইনক্রিজিংলি দ্য সাবজেক্ট উইল অ্যাপিয়ার ভেরি ডিফিকাল্ট টু দেম। একদম এটা আস্তে আস্তে বেশ কঠিন হয়ে যায়, সেটাই হচ্ছে খুব আননেসেসারি জিনিসপত্র। আমি যেটা বলবো যে এই ইনটিউশন বিল্ড আপের কাজটা ছোট ক্লাস থেকে করতে হবে। ক্লাস আমরা ওই জন্যই তো ফিজিক্স অলিম্পিয়াডটা চালু করছি। আমি ওই জন্যই ফিজিক্স অলিম্পিয়াডটা চালু করছি, যে কারণ আমি দেখছি তো ছেলে পেলেদের পড়া থেকে তো দেখি কিছু দোষ দিয়ে লাভ নেই, কারণ এরা ক্লাস 10 পর্যন্ত এইভাবে ফর্মুলা মুখস্থ করে সায়েন্স থেকে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। একটা ছেলে কি হচ্ছে, আইসি হোক সিবিএসই হোক, তো অভিভাবকরাও সব অশিক্ষিত, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, সিবিএসই বোর্ডে পড়বে, আইসি বোর্ডে পড়বে, এর বাইরে তারা কিছু ভাবছি। কারণ তাদেরও আইডিয়া নেই যে একটা ছেলেকে যদি ভবিষ্যতে কম্পিটিটিভ হতে হয়, তাকে যদি নিট যেইগুলোতে যে কোনো জায়গাতে যদি ভালো করতে হয়, তার কিন্তু এই ইনটিউশন বিল্ড আপ করাটা, তার এই ভিজুয়ালাইজেশন বিল্ড আপ করাটা মাচ মোর ইম্পর্টেন্ট। এবং যদি তাকে ইঞ্জিনিয়ারও হতে হয়, যাই হোক না কেন, মাচ ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজটা, স্কিলটা ডেফিনেটলি শক্তিশালী হওয়া দরকার। আমি মানি সে বাংলা ইংরেজি যাই হোক না কেন, কিন্তু ইনটিউশন বিল্ড না করতে পারলে সে তো সাবজেক্টই রয়েছে। এর আরো একটা ব্যাপার আছে বাইরে, আমি ব্যাপারটা বলি, এই সিস্টেম ফিজিক্সটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব ফান্ডামেন্টাল, নট ফর অনলি ফর ফিজিক্স বা নেচার বা তোমার নিট বা যেই। এর বাইরে ধরো আজকে যারা আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমে কাজ করছি, আইওটিতে কাজ করছি, সবই তো সিস্টেম পৃথিবীতে সিস্টেম। এবং যার জন্য কি হচ্ছে, ফিজিক্সের ফর্মুলা আমরা কি দেখি, আমরা ইকোনমিক্সে কাজ করি, রাইট? আজকে আমাদের দুটো ছেলে পিএইচডি করছে, ওরা অ্যাকচুয়ালি গেম থিওরিটিক পিএইচডি করছে একটা সাপ্লাই চেইন প্রবলেমের উপর, সিকিউরিটি প্রবলেমের মতো। সেটা কিন্তু সিস্টেম। ওখানে তো মলিকুলের জায়গায় কতগুলো লোকের মুভমেন্ট নিয়ে আমরা কাজ করছি, তার ইকুইলিব্রিয়ামে আসবে, ন্যাশ ইকুইলিব্রিয়াম, এবং সেখানে ওই ইমার্জেন্স প্রপার্টি গুলো, ধরো এমপিরিক্যাল ল গুলো বের হবে এবং আসবে। ধরো আমার ন্যাশ ইকুইলিব্রিয়াম, যেটার জন্য ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছে, এটা পড়তে এবং বুঝতে কখনোই অসুবিধা হয়নি, কারণ আমরা জানতাম ফিজিক্সে কি করে তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কিভাবে মলিকুল গুলো ডিফিউশন স্টেজে কন্টিনিউ আছে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ফিজিক্সের এই জন্য যে ছোটবেলা থেকে যে সিস্টেম ইনটিউশনটা আসা, এটা শুধু ফিজিক্সের জন্য নয়। যারা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং পড়বে, স্টক মার্কেটে আজকে প্রায় তো লাখ লাখ ছেলে ইয়ে হচ্ছে, বাইরে ফিজিক্সেরও 90% বেশি যারা থিওরিটিক্যাল ভালো করে, ওই জন্য তারা স্টক মার্কেটে সবচেয়ে ভালো জব অফার পায়, বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক্স অ্যান্ড দ্য
মোশন ভেরি গুড, সেই জন্যই তারা স্টক মার্কেটের লোকজন ফিজিক্সের লোকজনকে ডাকে। বাট এটা তো একটা দিক যে ওখানে প্লেসমেন্ট হয় বলে ওটা বোঝা যায়, কিন্তু আলটিমেটলি সেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রেই হোক, আমি বলবো যারা পিএইচডি লেভেলে যে কোনো সাবজেক্টে, কম্পিউটার সায়েন্স হোক, ইলেকট্রনিক্স হোক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ইনক্লুডিং বায়োলজি অলসো, যাই করুক না কেন, যেখানেই ডাইনামিক্স আছে, যেখানে একটা সিস্টেম আছে, বায়োলজি তো একটা সিস্টেম, একটা প্রোটিন একটা সিস্টেম। রাইট রাইট, আমি তো বায়োফিজিক্স করছি। হ্যাঁ না, তো তুমি ধরো এখন এআই দিয়ে সব প্রোটিনের যে ফর্মুলা বার করছে, লোকে এখন এআই দিয়ে সব ক্যান্সারের ওষুধ বার করার চেষ্টা করছে, দ্যাটস ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট ক্রেজ দ্যাটস গোয়িং অন। তো ওগুলো কি হলো, তো সবই মলিকুলার ডায়নামিক্স, সবই তো ফিজিক্সের সিমুলেশন হচ্ছে, তোমার এনার্জি সিমুলেশন করে করছে আর কি। তো এইটার জন্যই মানে লোকজন, আর আমাদের সমস্যা হচ্ছে যে এই যে পৃথিবী এত দ্রুত বদলে যাচ্ছে, অথচ এখনো সেই সিআর দাস লেভেলের বই যে ফর্মুলা দিয়ে ফিজিক্স শেখায়, সেইগুলো নিয়ে এখনো মারামারি কাটাকাটি, যে কোন ফর্মুলাটা সিলেবাসে আছে, কোন ফর্মুলাটা সিলেবাসে নেই। আমি তো বিভিন্ন সব তোমার মানে ফেসবুকের একটা গ্রুপে ঘুরে দেখি, সেই 40 বছর আগে সেই দত তক্তা মাঠ পেরেক টাইপের যে টাইপের আর কি, ওই দু একটা ফর্মুলা শিখে ফিজিক্সের কাজ চালিয়ে দিত ক্লাস 2। একটা ছেলে ক্লাস 18 বছর বয়স পর্যন্ত যদি একটু ইনটিউশন এবং ভিজুয়ালাইজেশন বিল্ড না করতে পারে, কিন্তু এটা খুব হবে না। মানে আমরা পরবর্তীকালে, তুমিও জানো, তুমি যখন প্রেসিডেন্সি কলেজে এসেছিলে, ছাত্রদের সাথে বসে তারপর তুমি ইনটিউশনটা বিল্ড করেছিলে, রাইট? তারপর তো অবভিয়াসলি আইআইটি মুম্বাইতে গেছো, এখন বিদেশে আছো, ইনটিউশন আরো ভালো বিল্ড হচ্ছে। তো আমাদের ব্যাপারটা সিমিলারলি আমিও দেখেছি যে এটা আইআইটিতে আসার পরে বিল্ড হয়েছে ন্যাচারালি, আমি যখন ফার্স্ট ইয়ার থেকে পড়েছি। তো এখানে আমার যেটা মনে হয় যে যদি এটা ছোটবেলাতে আমার মতো ফিজিক্সের টিচার ছিল, বই বাড়িতে প্রচুর ছিল, আমি ফর্মুলা টর্মুলা সবই জানতাম, কিন্তু তখন অতটা ইনটিউশন বিল্ড হয়নি, বিকজ আমাদের মধ্যে মানে বাচ্চাদের মধ্যে ওই চর্চাটাই ছিল না, সত্যি কথা বলতে, যে কিভাবে হবে। একটু ইরোড আপ করতে হতো, ইরোড আপ করতে গিয়ে হয়তো কিছুটা একটা মানে কিছুটা হলো বিল্ড আপ হতে, কিন্তু সেটা নট গুড এনাফ। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, কালকে আমি পড়াচ্ছিলাম, সেটা হলো যে এই যে নৌকার যে ডিজাইন, আমরা যদি আর্কিমিডিসের প্রিন্সিপালটাকে বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে নৌকাটা এক্স্যাক্টলি কেমন ডিজাইন করলে ডুববে না। এবং এই ইঞ্জিনটা বুঝতে গেলে আমাকে খুব কঠিন কিছু না, খুব সহজ ফিজিক্স দিয়ে বোঝা যায়। অ্যাবসলিউটলি, শুধু তাই নয়, যদি তারা মানে ওয়াটারে রেজিস্টিভ ফোর্স কোত্থেকে আসছে সেটা বুঝতে পারবে, যে নৌকাটার সামনে কেন, যদি ইনটিউটিভলি বুঝতে পারে যে সামনে একটা কোণ থাকলে বেশি হবে, তো এইগুলোই অ্যাকচুয়ালি ভবিষ্যতে লোকে সিমুলেশন করে আস্তে আস্তে ভালো বুঝতে পারবে। তো আমরা তো জানুয়ারি থেকে ক্লাসটা স্টার্ট করছো না, তুমি ডিসেম্বরের মধ্যে থেকে স্টার্ট করছো? না, আমি জানুয়ারি থেকে স্টার্ট করবো। ঠিক আছে, তো জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমরা যেই অ্যাডভান্স যারা, তারা তো বোধহয় এখনো তোমার কাছে ভর্তি হতে পারে, রাইট? সেটা তোমার ক্লাস চলছে যেই অ্যাডভান্স, সেটা করতে পারি, এটা যে শুধু বাচ্চাদের জন্য যে ম্যাথ অলিম্পিয়াডটা, যেটা আমরা ভাবছি ক্লাস 6-7 থেকে শেখানোর কথা বাচ্চাদের আরো ভালো করে। এবং আমি বলছি কেন ফিজিক্সের এটা দরকার, নট ফর ফিজিক্স, বিকজ দিস ইজ লাইক ফাইন্যান্সিয়াল, ন্যাচারাল সায়েন্স, ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, সব জায়গাতেই অ্যাকচুয়ালি এটার লার্জেস্ট যেটা টার্মটা আমরা ইউজ করি, সেটাকে বলে একটা সিস্টেমকে বোঝায়, প্রত্যেকটা ডাইনামিক সিস্টেমকে বোঝায়। এখন স্টক মার্কেট একটা ডাইনামিক সিস্টেম, ইকোনমিক্স একটা ডাইনামিক সিস্টেম, ফিজিক্সের মলিকুল গুলো একটা ডাইনামিক সিস্টেম, এরকম ম্যানেজমেন্ট একটা ডাইনামিক সিস্টেম, যেখানে আমাদের কর্পোরেটিভ হতে, যেখানেই ডাইনামিক সিস্টেম বুঝতে হবে, সেখানেই কিন্তু এই যে যেটা বললো যে ইনটিউশন এবং ভিজুয়ালাইজেশনটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এটা খুব একটা হাস্যকর লাগলেও সত্যি, মানে আমাদের সময় আমি এটা একটা খুব অদ্ভুত জিনিস ওয়াচ করেছি, যে যখন আমরা ধরো আইআইটিতে পড়তাম, তখন লোকে ভাবতো যে ফিজিক্সের ছেলেগুলো হচ্ছে সবচেয়ে বেশি একাডেমিক্সে যাবে, বিকজ আমরা সারাদিন তো পড়াশোনা নিয়ে থাকতাম, এগুলো করতাম। আর আমাদের বন্ধুগুলো যারা ইঞ্জিনিয়ারিং এ ছিল, তারা ম্যানেজমেন্ট এইসব করতো। আলটিমেটলি কিন্তু আফটার লাইক 20-30 ইয়ার্স আমি দেখছি আমার ফিজিক্সের বন্ধুগুলো বা এতে তারা সবচেয়ে বেশি ব্যবসায় ঢুকেছে, মানে সবচেয়ে বেশি ব্যবসা করছে। একটাই কারণটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি যারা সিস্টেমটা বুঝতে পারবে না পুরোপুরি কি করে সিস্টেম ভিজুয়ালাইজ করতে হয়, সেটা ব্যবসা হোক, financially, but ব্যবসা কি নাথিং বাট এ কাইন্ড অফ এ ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, ব্যবসা ইজ এ কাইন্ড অফ এ ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং। তো তারা এই সিস্টেমটাকে ভিজুয়ালাইজ করতে পারে, ইনটিউশন গুলো বিল্ড করে, যার জন্য পুরো জিনিসগুলো তাদের পক্ষে সুবিধা বোঝে। ঠিক আছে, আমি বলছি তো যে কোটা আমি তো মানে দেখি যে কোটা সাকসেসফুল সিইও হয়েছে সিলিকন ভ্যালিতে, আমার তো একটা পেশাদারি কারণে তাদের সাথে ইন্টারাক্ট করি, তাদের সাথে আমার মানে ভীষণ ডিসকাশন হয়। ইলন মাস্ক ও নিজেই তো ফিজিক্স পড়েছে। হ্যাঁ, ইলন মাস্ক, জেফ বেজোস দুজনেই ফিজিক্সের স্টুডেন্ট ছিল, ফর্মার। তো ইভেন এখনো সিলিকন ভ্যালি অত বড় যেতে হবে না, ছোটখাটো যারা সাকসেসফুল স্টার্ট আপ, তাদের সবাইকে জিজ্ঞাসা করেছি যে আপনি ছোটবেলায় যে সাবজেক্ট গুলো পড়েছেন স্কুলে, সবচেয়ে কোনটা ইউজফুল এসছে, সবাই বলে যে ফিজিক্স পড়াটা সবচেয়ে ইউজফুল হচ্ছে, কারণ ইটস গিভিং মি দ্য সিস্টেম ভিজুয়ালাইজেশন। আমি বুঝতে পারছি কি করে জিনিসটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। এই যে ডাইনামিক্যালি চেঞ্জ হওয়া, না একটা বস্তু চেঞ্জ হতে চলেছে, সময়ের সাথে সাথে চেঞ্জ হতে হচ্ছে, এইটার যে একটা হিউম্যান ইনটিউশন,
তুমি যেটা বলি হিউম্যান নিউট্রিশন, ওইটা না থাকলে কিন্তু কেউ ব্যবসা তো মানে মানে আধুনিক ব্যবসা করা তো খুব মুশকিল, যেখানে অনেক অনেক জটিল জিনিসপত্র লাগবে। ঠিক আছে আছি, খুব ভালো হলো। আমি আশা করবো যে আমাদের অভিভাবকরা আমাদের আলোচনা থেকে উপকৃত হবে এবং তারা বেটার বিগার পার্সপেক্টিভটা বুঝতে পারবে যে আমরা কেন এটা করতে চাইছি। ঠিক আছে, একদম থ্যাংক ইউ। ঠিক আছে।